পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি। কলকাতা অনেক যত্ন করে স্বপ্নের এক শহর বানিয়ে গিয়েছিলেন ব্রিটিশরা, যে কলকাতার ফুসফুস গড়ের মাঠ। নিঃসন্দেহে কিডনি এই পূর্ব কলকাতার ওয়েটল্যান্ড বা জলাভূমি। এই বিস্তীর্ণ জলাভূমিকে কলকাতার কিডনি কেন বলা হয়? যে জলাভূমি ধীরে 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 বুঝিয়ে সেখানে নির্মাণ করা হচ্ছে, সেই জলাভূমি অস্তিত্ব হারাচ্ছে, সেই জলাভূমিকে কলকাতার কিডনি কেন বলা হয়? প্রথমে জানার চেষ্টা করি। আমার সঙ্গে ইরন রয়েছেন সরাসরি। ইরন, কলকাতার কিডনি বলে এই জলাভূমিকে কেন? অতনু, এটা মানুষের সঙ্গে শহর কলকাতা যদি তুমি তুলনা করো তাহলেই বুঝতে পারবে কলকাতার কিডনি কেন এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে বলা হয়। তার কারণ আমি কিছুক্ষণ আগে তুমিই বলছিলে যে কলকাতা শহরের ফুসফুস হচ্ছে ময়দান। তার কারণ এত গাছ, প্রচুর অক্সিজেন, এটাই তো কারণ। আর ঠিক কলকাতা শহরের এত মানুষের বসবাস, তার যে ড্রেনেজ, তার যে দূষিত পদার্থ, সেগুলো কোথায় যাবে? সেগুলো যায় হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে, ওই জলাভূমিতে। ভৌগোলিকভাবে কলকাতার শহর ওই ইস্টের দিকে ডাউন, এবং সেখানেই সমস্ত ড্রেনেজগুলো গিয়ে সেই জায়গায় মেশে, এবং সেখানে প্রাকৃতিক নিয়মে সেখানে বায়োসাইকেল হয়, অর্থাৎ সেখান থেকে এই পদার্থগুলো, ড্রেনেজগুলো, সেগুলো কিন্তু আবার শুদ্ধি হয় এবং শুদ্ধকরণ হয় বিষয়টা, এবং সহজ করে বলতে গেলে মাছেদের খাওয়ার হয়, এবং যেভাবে বাস্তুতন্ত্রের সঙ্গে মিশে যায়। তাই একটা মানুষকে বেঁচে থাকার জন্য যেরকম কলকাতার মানুষের যেমন একটা কিডনির প্রয়োজন, যাতে শরীরের সমস্ত বজ্র পদার্থগুলো সেইগুলোকে তারা ড্রেনেজ করে বাইরে বের করে দেয়, ঠিক একইভাবে কলকাতা শহরের অল ড্রেনেজ সেটা পৌঁছে যায় হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে। তাই কলকাতার কিডনি হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। ইরন, সঙ্গে থাকো। পূর্ব কলকাতার জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয়, তার একটাই কারণ যে বর্জ্য জলটা পরিশোধন করবার কোনো জায়গা তো আমাদের নেই, সেটা একমাত্র ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডই করে। দিনে 980 মিলিয়ন লিটার বর্জ্য রিসাইকেলড হয়। এবারে এটার উৎসটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে, যখন গঙ্গাকে বাঁচানোর জন্য ব্রিটিশার্সরা দুটো খাল ঠিক করেছিল, যেটা আমরা বাগজোলা খাল বলি, কেষ্টপুর খাল, সেইগুলো দিয়ে পুরো বর্জ্যটা যাতে ইস্টের দিকে যায়। যখনই গঙ্গাতে ওই জোয়ারটা আসতো, সেই সময় ওরা গঙ্গার গেট খুলে দিলে মনে করেছিল যে বর্জ্যটা সেখানে ভেসে বেরিয়ে যাবে, তাই হতো ইস্টের দিকে। কিন্তু এই খালগুলো পুরোপুরি ডিফাঙ্ক্ট হয়ে গেল। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। এই যে 980 মিলিয়ন লিটার বর্জ্য যাচ্ছে পূর্ব কলকাতা জলাভূমিতে, সেটা রিসাইকেল করবার আমাদের কাছে কোনো ব্যবস্থাই নেই। অর্থাৎ আস্তে আস্তে কলকাতার কিডনি বিকল হচ্ছে। কতটা ক্ষতি হচ্ছে ইরন? কতটা ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত? কতটা ক্ষতি হচ্ছে? অতনু, হিসেব বলছে প্রত্যেক দিন 2000 মিলিয়ন লিটার এই ড্রেনেজ কলকাতা শহরে এই জলাভূমিতে, পূর্ব কলকাতার জলাভূমিতে গিয়ে পড়ে। পরিমাণটা নিশ্চয়ই বুঝলে আকাশ ছোঁয়া, অবাক হওয়ার কথা নয়, কারণ কলকাতা শহরের সমস্ত জায়গার নোংরা দূষণ সেটা ওই জায়গাতে গিয়েই তো আবার রিসাইকেল হয়। দিনের পর দিন এই জমি দখল করে যখন আমরা দেখতে পাচ্ছি একের পর এক নির্মাণ হচ্ছে, তাতে ক্ষতি কোথায় হচ্ছে? ক্ষতি হচ্ছে শহর কলকাতার কিডনিটাকেই নষ্ট করে ফেলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন 5 থেকে 7 বছর অপেক্ষা করুন, কলকাতার কিডনি বলে কিছু থাকবে না। অতনু, আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে অজ্ঞতা। আমি তার আগে একটা পরিসংখ্যান বলি। এই যে অঞ্চলের তার কীভাবে ড্রেনেজগুলো আসে, একদিক হচ্ছে কেষ্টপুর খাল, বাগজলা খাল, এছাড়া হচ্ছে আদিগঙ্গা, বিভিন্ন জায়গা থেকেই তো ড্রেনেজগুলো এসে পৌঁছয় হচ্ছে এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে। সেই জায়গাগুলোতে একদিনের পর দিন পলি পড়ছে, সেই জায়গাগুলো প্রবাহ বন্ধ হচ্ছে, এবং এই যে জলের প্রবাহ, সেটা 35% এই অঞ্চলে কমে গেছে। পলি 50% জায়গায় পড়েছে, এবং সেইগুলো কোনোভাবেই সংস্কার হয় না, উল্টে সেইগুলো ভরাট এবং বেআইনি নির্মাণ হচ্ছে, রাসায়নিক জিনিসপত্র জলের সঙ্গে মিশছে, এতে বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। মাছ চাষ, এখানে বিপুল পরিমাণ ক্ষতি হয়। স্থানীয় মাছ হিসেবে যে মাছগুলো পরিচিত ছিল সেগুলো আর কিচ্ছু নেই, হাইব্রিডভাবে কোনো মাছ চাষ করা হয়, এবং সেই মাছ যে খাবারগুলো খাচ্ছে সেগুলো দূষণ, যেগুলো আমরা খাচ্ছি। তাই কতটা ক্ষতি হয়েছে এবং আগামী দিনে কি হতে পারে, এর প্রভাব কতটা প্রভাব পড়তে পারে শুনুন।
পূর্ব কলকাতা জলাভূমির যে সার্ভিসেস গুলো, যেমন মাছ, এখানকার পরিবেশ ঠিক রাখা, কলকাতাকে ঠান্ডা রাখা, এই যে ইকোসিস্টেম সার্ভিসেস গুলো, এইগুলো আগামী 5-7 বছরের মধ্যে প্রায় নষ্ট হয়ে যাবে। বর্জ্য জল আর রিসাইকেল করা যাবে না, এবং সেই বর্জ্য জলগুলো কোথায় যাবে? ন্যাচারালি সুন্দরবন এবং বে অফ বেঙ্গল। যখন ওয়েটল্যান্ড ম্যাপ তৈরি হয় তখন এটা রামসার সাইট থাকা সত্ত্বেও বলা হয়েছিল এটাকে বাদ দিয়ে দাও, কিন্তু এই ওয়েটল্যান্ডটার এটাই চরিত্র যে বর্জ্য জলকে রিসাইকেল করবার ক্ষমতা রাখে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা ম্যাট্রিক্স, একটা বাস্তুতন্ত্র, সেইটা চলে যাবে। আর 5 থেকে 7 বছর পরে এটার কোনো ফাংশন বলার মতো তো থাকবেই না। উল্টে হিতে বিপরীত যেটা হবে সেটা হচ্ছে এটা একটা এমিশন হাব হয়ে যাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বন এবং মিথেন নির্গমন হবে এখান থেকে। কলকাতার টেম্পারেচার এখন আপনারা সবাই বলছেন যে খুব গরম, খুব গরম, আরো গরম বাড়বে। আমি জানি না এর পরের 1 দশকের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। কিন্তু কেন এরকম হলো? এর পিছনে রাজনীতির জন্য পূর্ব কলকাতার এই বিস্তীর্ণ জলাভূমি শেষ হয়ে যাচ্ছে? না, পরিবেশবিদদের দাবি অজ্ঞতা, শহরবাসীর অজ্ঞতাতেই বিলুপ্তির পথে পূর্ব কলকাতার জলাভূমি। 30 দিন ডিটেনশন পিরিয়ড লাগে, মানে যে জলটা এসে বর্জ্য জলটা পড়ছে সেটা প্রায় 1 মাস ওখানে থাকলে পরিশোধিত হয়ে যায় সূর্যের আলোতে। এবং এই যে সূর্যের আলোতে পরিশোধিত হচ্ছে সেখান থেকে যে অণুজীব, যেগুলো প্ল্যাঙ্কটনস যেগুলো তৈরি হয়, সেগুলোই কিন্তু মাছের খাদ্য। আগে এই কেষ্টপুর খাল, বাগজোলা, এদিকে আপনার চিংড়িঘাটার কাছে যে খালটা আছে, এইগুলোর চারিপাশে কিন্তু খাটাল ছিল। খাটালের গোবরটা বা ওই ধোয়া জলটা বয়ে আসতো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে, সেইটা কিন্তু উঠে গেছে। কাজে সেখানে মাছ চাষ আর হবে কি করে? আর মাছ চাষ যদি না হয় তাহলে এই লোকগুলো খাবে কি? অর্থাৎ জমিটাকে অন্য কাজে ব্যবহার করতে হবে। সেখান থেকেই কিন্তু এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এটা রাজনীতি নয়, এটা বস্তুতন্ত্রের যে পরিবর্তন, যেটা আমাদের অজ্ঞ মাথাতে ঢোকেনি, সেইখান থেকে এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টটা দিয়ে খালগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু পূর্ব কলকাতা জলাভূমির যে সিল্টটা, পলি যেটা, সেটা পরিষ্কার করা হয়নি। তার ফলে কি হয়েছে? খালটা ডিপ হয়ে গেছে, পূর্ব কলকাতা জলাভূমির বেডটা উঠে গেছে। তাহলে তো ন্যাচারালি ওয়েটল্যান্ড যেটা, সেটা তো শুকনো হয়ে যায়, এবং তাই ঘটছে। তাহলে কি আর কোনো উপায় নেই? এখনো পূর্ব কলকাতার জলাভূমি বাঁচানো সম্ভব, কিন্তু তার জন্য দরকার বিশেষ প্ল্যান। যদি ঠিকঠাক প্ল্যান হয়, বিদেশ থেকে বিপুল ফান্ড আসবে, আর তাহলে এই জলাভূমি রক্ষা সহজ হবে। এখনো যদি আমরা কার্বন ফাইন্যান্স, যে একটা জলাভূমির কার্বন নির্গমন যেমন সে আটকাতে পারে, তেমনি সে নির্গমন করতেও পারে, এই আটকানোর যেটাকে কার্বন সিকুয়েস্ট্রেশন বলা হয়, সেইটাকে যদি আমরা বাড়াতে পারি, তাহলে তো বিদেশ থেকে প্রচুর টাকা ফান্ডিং হতে পারে এখানেতে। সারা পৃথিবীতে এখন গ্লোবাল অ্যাডাপ্টেশন ফান্ড, গ্লোবাল কার্বন ফান্ড, কার্বন ফাইন্যান্সিং, GCF যেটা, এবং বিভিন্ন অ্যাডাপ্টেশন ফান্ড এর টাকা যেটা ঘোরাঘুরি করছে, সেইটাকে কার্বন ফাইন্যান্সিং হিসেবে আমরা ডেফিনেটলি নিয়ে আসতে পারি। এবং বায়োডাইভার্সিটি ক্রেডিট মেকানিজম যেটা এখন শুরু হয়েছে, সেখানে একটা আলাদা করে ফান্ড তৈরি হয়েছে, যারা বায়োডাইভার্সিটি কনজার্ভ করছে তারা সেই ফান্ডের আওতায় আসবে। সেখান থেকেও রাজ্য সরকার প্রচুর ফান্ড পেতে পারে। এই ফান্ডগুলোকে যদি কাজে লাগানো যায়, তাহলে মনে হয় যে এখনো কিছুটা হয়তো কিছু করা যেতেও পারে।